নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি, ভেরি গুড ইভনিং। আজকে ফ্রাইডে অ্যান্ড লাইক এভরি ফ্রাইডে আমরা আরো একটা চ্যাপ্টার লিখবো। দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস। অ্যান্ড আজকে আমাদের ওয়েডিং চেকলিস্টে আমরা একজনের সাথে আলাপ করব, তার কাছ থেকে কিন্তু বিয়ে বিয়ে ব্যাপারটাকে কতটা সুন্দর করে সাজানো যায়, কত কিছু করা যায় এবং কি কি করার প্রয়োজন নেই, মানে পুরো চেকলিস্টে কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে জানবো। এন্ড আজকে আমরা উই আর জয়েন্ড বাই অভিক রাহা। তো আমি ওয়েলকাম জানাচ্ছি অভিককে। হ্যালো অ্যান্ড হাই অভিক, আশা করি তুমি খুব ভালো আছো। নমস্কার নমস্কার দিদি, কেমন আছো? ওরে বাবা, এই নামটা শুনলেই মনে হয় খুব ভালো আছি, তবে এই নামটা খুব বড় একটা নাম। আমার নাম রূপসা বা রূপসাজি। ওকে। আমি ভালো আছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো অভিক, তোমার কোম্পানির সম্বন্ধে ছোট্ট করে একটু বলো, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ভীষণ সুন্দর কাজ করছো, তোমার কাজই তোমার পরিচয়। তাই ছোট্ট করে জানবো তোমার পরিচয়, তোমার কোম্পানির সম্বন্ধে। a little about you please. নমস্কার, আমি অভিক রাহা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আর আমাদের ইভেন্ট যেটা আমরা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম 2013 সালে, এটাকে তৈরি করেছিলাম। এটা আমার কাছে প্রথমত পুরো আনপ্ল্যান বিজনেস ছিল প্রথমে। আহ, কারণ সেই সময়টা আমি কলেজ সবে সবে পার করেছি। তো পুরো আনপ্ল্যান একটা বিজনেস ছিল। আনপ্ল্যান থেকে সেটা পরবর্তীকালে প্ল্যান হয়ে গেছে, মানে কোইন্সিডেন্স। কি করে হয়েছে আস্তে আস্তে গল্পের ছলে সব বলবো। তবে এটা আমরা শুরু করেছিলাম জাস্ট ফ্লাওয়ার ডেকোরেশন দিয়ে, ওয়েডিং পারপাসে। তো সেইটা আমরা পরবর্তীকালে ইভেন্টে কনভার্ট করেছি। এখন টোটাল সিস্টেমটা ইভেন্টে আমরা কনভার্ট করে দিয়েছি। এই হলো ব্যাপার। আমরা মুর্শিদাবাদ থেকে টোটাল সিস্টেমটা চালাই। এখন মুর্শিদাবাদের বাইরেও বেশ কিছু ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি। ওয়ান্ডারফুল, মানে পুরোটা শুরু হয়েছিল বাহারো ফুল বারসাও থেকে, কিন্তু এখন ফুল না, পুরো ইভেন্টটাই সাজিয়ে দিচ্ছ তোমরা, রাইট? হ্যাঁ, একদমই তাই, একদমই পারফেক্ট। তাই। হ্যাঁ, কারণ হলো জেনারেশন অনেক আপডেট। জেনারেশনে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে আমরা দেখেছি যে সবাই দায়িত্ব নেওয়ার ছিল। তো এখন যুগের সাথে সাথে কি হয়েছে, দায়িত্ব নেওয়াটা অনেক কমে গেছে। মানুষ সংখ্যা কমেছে। আহ, কি কি বলবো, মানে কিভাবে বলবো, একটা ইভেন্টের মাধ্যমেই টোটাল সিস্টেমটা চলছে। যার জন্য ইভেন্ট অর্গানাইজার আমরা খুলেছি। এবং আমরা মুর্শিদাবাদে বেশ কিছু ভালো ভালো কাজও করেছি, এবং মালদা, বাঁকুড়া, বীরভূম, কলকাতা থেকেও টুকটাক শুরু করেছি। আমার ইচ্ছে আছে টোটাল আমাদের ইভেন্ট অর্গানাইজার যেটা আমরা সংস্থাটা খুলেছি, এখন পিভিটি এটিটি তে কনভার্ট করেছি ওটা আমরা। তো এটা আমরা চেষ্টা আছে সব ডিস্ট্রিক্টে কভার করার। এখন সবটা ঈশ্বর প্রদত্ত। অপূর্ব, ঈশ্বর এবং তোমার হার্ডওয়ার্ক। তাই আজকে ওয়েডিং চেক লিস্টে, কারণ বিয়ে এমন একটা অনুষ্ঠান যেখানে যার যা সাধ্যি মানুষ কিন্তু চেষ্টা করে তার প্রিয়জনের বিয়েতে তাদের বেস্টটা করার। হ্যাঁ, যদিও হ্যাঁ। ওপরের কোনো শেষ নেই, আমরা দেখে নিয়েছি আম্বানির বিয়েতে কত কিছু ঘটে, কিন্তু যখন যার বাড়িতে বিয়ে হয় আমরাই কিন্তু টাটা, আমরাই বিড়লা, আমরাই আম্বানি, আমরাই সেন। সো আজকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এই দুলহান ডায়েরিজে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু ছবি, যেখানে দ্য লাভলি কাপলস এবং এই যে পুরো ডেকরটা, এই পুরো ডেকর, এই পুরো ইভেন্টের পুরো দায়িত্বে যে বা যারা, তারাই কিন্তু আজকে রয়েছে আমার সাথে। সেই সংস্থার অভিক রয়েছে আমার সাথে। তো অভিক, তোমাদের এই কোম্পানিতে এখন কতজন মিলে কাজ করছো? আর প্রথম যে কাজটা করে একদম কনফিডেন্টলি ভাবলে হ্যাঁ এখন থেকে আমরা এটাই করব, ছোট্ট করে জানবো সেই গল্প। অ্যাকচুয়াল প্রথমে আমার ইচ্ছে ছিল, আমি সত্যি কথাই বলছি গর্বের সাথে, আমার এই বিজনেসে আসার কোনো প্ল্যান ছিল না। আমি আমি মানে আমি তো বিদ্যাসাগর কলেজের স্টুডেন্ট। তো সেখানে আমি পড়াশোনার সাথে সাথে আমি মিউজিক নিয়েছিলাম। তো কি হয় না, আহ, আমি তখন মেসে থাকতাম দমদমে, আমার মনে আছে। তো মেসে থাকতে থাকতে আমার মনে হলো না, ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে বাবা একটা অ্যামাউন্ট পাঠাতো, যেটা হয় আর কি সেই সময়টায়। এইটাতে কিছু হচ্ছে না, কিছু একটা করতে হবে। সেখান থেকে আমার মেস খরচাটা চলবে। এই ভেবে অ্যাকচুয়াল ফার্স্ট টাইম আমি বিজনেসটাকে স্টার্ট করেছিলাম। কিন্তু কিভাবে কিভাবে আজকে বিজনেসটা তৈরি হলো, আমরা আহ, আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি হয়েছে। সেটা অনেকটা গল্প। তবে এই মুহূর্তে আমাদের লাস্ট আমরা যে ওয়েডিংটা কমপ্লিট করলাম, এই মোটামুটি 1 সপ্তাহ আগে, আমাদের 95 জন কাজ করেছে একটা ইভেন্টে। এটা আমাদের কাছে অনেক। দারুণ, নিজের একটা স্বপ্ন পূরণ, এটা একটা দারুণ ব্যাপার।
তো এই যে আজকাল বিয়ের আয়োজনটা অনেকটাই সিনেমায় দেখলে যেরকম একটা বেশ ব্যাপার থাকে, মানে বিরাট কোহলির যেভাবে বিয়ে হলো বা ক্যাটরিনা कैफ যেভাবে বিয়ে করলো, এই বলিউড ইনফ্লুয়েন্স বিয়ের সাজানোর আবদারে কিভাবে তোমাদের কাছে আসে, আদৌ কি আসে, জানবো সেই কথা। অ্যাকচুয়াল আমাদের ডিস্ট্রিক্টে যেটা ছিল, ওয়েডিং পারপাসে ফুলের যে কাজ, আমরা ফার্স্ট তো ফুলের কাজ দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমাদের ডিস্ট্রিক্টে এরকম একটা চল ছিল যে ওয়েডিং মানেই মাল্টি কালারের ফুল ইউজ করে দাও, আহ, তারপরে কি করবে, কিছু ডিজে লাইট, কিছু মাল্টি কালার লাগিয়ে দাও, যেখান থেকে ফটোগ্রাফি খুব বাজে হতো আর কি। তো আমাদের জেলাতে সবাই জানে যে প্রথম যদি আমি কোনো কনসেপ্টটাকে চেঞ্জ করি, সেটা সবাই জানে আর কি, যে না একটা লাইটে খেলবো আমরা, যেটা ওয়ার্ম লাইট, একটা লাইটে খেলবো এবং 2 থেকে 3 কালার্স এর উপর টোটাল সিস্টেমটাকে, টোটাল ওয়েডিংটাকে আমরা 2 থেকে 3 কালার্স এর উপর করব, যেটা একটা প্রিমিয়াম কাজের ক্ষেত্রে আমরা ডেলিভারি করতে পারবো। তো যেটা তুমি বলছিলে যে সেলিব্রিটিদের দেখি আমরা, তো আমিও তখন দেখেছিলাম যে কলকাতার দিকে বা কলকাতার বাইরে গিয়ে আমরা যদি আদার স্টেট গুলো দেখি, তো সেইখানটায় 2 থেকে 3 কালার্স এর উপর সবকিছু কাজ হচ্ছে এবং টোটালটা ওয়ার্ম হোয়াইটের উপর কাজ হচ্ছে লাইট, যেটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করবে। তো সেই জায়গাতে আমার মাথায় প্রথম ক্লিক করেছিল যে না আমাদের জেলাকেও আমি বোঝাবো। প্রথম দিকে বোঝাতে অসুবিধা হতো, বাট এখন সবাই এসে যখন অফিসে বলে দাদা ওয়ার্মই লাগবে, এই কনসেপ্টে লাগবে, আমাকে কিছু ছবি দেখাতে হয় না, সবাই প্রিন্টারেস্ট থেকে নতুন নতুন বলে যে দাদা নতুন কিছু করে দাও, তো ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে এই আড্ডা দিতে, এন্ড স্পেশালি এই যে একটা প্রথম আলাপ, এর মধ্যেও একটা দারুণ ব্যাপার থাকে। তো এবার একটু দেখো, ওয়েডিং চেকলিস্টে কেন আজকে তোমাকে নেমন্তন্ন করেছি, যাদের ধরো বাড়িতে বিয়ে এবছর, পরের বছর, তার পরের বছর, যবেই হোক না কেন, মোটামুটি একটা বিয়েতে যদি একজন ইভেন্ট ম্যানেজার ধরো তোমাকে তারা ডাকতে চায়, মিনিমাম কত বাজেটিং মানুষের করা উচিত? কারণ সবাই আমরা মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের মধ্যে বাস করছি। সেখানে বিয়েটা তো একটা স্বপ্ন, যে যার বেস্টটা করব, তাই একটু একটু করে তো স্বপ্ন পূরণের জন্য টাকা জমাতে হয়। তাই দয়া করে যদি বলো যে মোটামুটি বাজেটিং, কারণ আজকাল বিয়ে একটি দিনের অনুষ্ঠান নয়, বাঙালি বিয়েতেও সেই সঙ্গীত, মেহেন্দি ইত্যাদি করে ব্যাপারটা অনেক ফিল্মি হয়ে গেছে। একদম। সেক্ষেত্রে মোটামুটি একটা বিয়েতে অ্যাভারেজ আজকাল কটা সেরিমনি তোমরা করছো, অ্যান্ড তার জন্য পার সেরিমনি কিরকম মানে লক্ষ্মী সঞ্চয় করতে হবে, যাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়ের হোক, ছেলের হোক, ভাইয়ের হোক, দাদার হোক, বিয়েটার যত্ন করে আমরা দিতে পারি, একটু জানবো তোমার কাছ থেকে। আমার তোমার কথা শুনে একটা কথা খুব ভালো লাগলো, লক্ষ্মী সঞ্চয়। এটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ। তো ব্যাপারটা হলো লক্ষ্মী সঞ্চয়টা নির্ভর করছে তার চাহিদার উপর, যে আমি কতটা চাহিদা করছি, মানে আমি কি কি চাইছি আর কি তার কাছে। এবার সেইটা ডিপেন্ড করে, আমি টোটাল সিস্টেম একটা ইভেন্টে যদি ধরি, একটা ইভেন্টের মধ্যে কি কি থাকে। প্রথমত একটা ইভেন্টের মধ্যে থাকছে ফ্লাওয়ার ডেকোরেশন থাকছে, যেগুলো আমাদের করতেই হবে, ফ্লাওয়ার ডেকোরেশন থাকছে, ফটোগ্রাফি থাকছে, মেকআপ থাকছে, দেন ক্যাটারিং থাকছে, টোটালটা আর কি একটা সিস্টেমকে রান করানোর জন্য। তো সেই জায়গা থেকে যদি খুব হাই ফাইও না করলাম, খুব লো না করলাম, সেই জায়গা থেকে কেউ যদি মনে করে তার বাজেটটা মোটামুটি ধরো 6 লাখ থেকে 7 লাখ গিয়ে স্টার্ট করবে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, টোটাল আমার মনে হয় সিস্টেমটা রান করানো যাবে। তো এই যে 6 to 7 lakhs বলছো, দিস কাভার্স হোয়াট, কি কি এলিমেন্ট তোমরা কভার করো? যখন কেউ ধরো তোমাকে বললো যে আমার বিয়ের একটা 6 থেকে 7 লাখ টাকা বাজেট আছে, যেটা তুমি বললে, এখন এটার মধ্যে কটা অনুষ্ঠান এবং তার মধ্যে তোমরা কি কি হ্যান্ডেল করো? আমাদের যদি কেউ বলে যে আমাদের বাজেট আছে 6 থেকে 7 লক্ষ টাকা, দেখা গেল আমাদের কেউ এসে বললো আমাদের বাজেট আছে 7 লক্ষ টাকা, তো 7 লক্ষ টাকায় আমরা কি কি আপনার কাছে সার্ভিস পাবো, তো সেই ক্ষেত্রে আমি তাকে কি কি দেবো। সেই ক্ষেত্রে আমি 500 হেডের ক্যাটারিং করব, যেটা তাকে যেটা একটা নরমাল মেনু হয়, মেনুর মধ্যে কি থাকলো আমি এখন কতটা সাজিয়ে বলতে পারছি না, মেনুর মধ্যে খাসির মাংস থাকলো, পোলাও থাকলো, রাইস থাকলো, একটা মাছ থাকলো, যেরকম হয় আর কি ক্যাটারিং এ, মানে দই মিষ্টি, পান, তারপরে ওইদিকে ধরো ওয়াটার বোতল থেকে শুরু করে আর কি যেরকম হয় রেগুলার মেনু, তো সেইটা একটা থাকলো। সাথে
ফ্লাওয়ার ডেকোরেশনের মধ্যে একটা মেয়ের বিয়েতে কি কি থাকলো, একটা মেয়ের বিয়েতে ছাদনাতলা থেকে শুরু করে অবভিয়াসলি কাস্টমাইজ করতে দিও না, ছাদনাতলা, গেট, ব্রাইড সিটিং, গ্রুম সিটিং, এটসেট্রা যা যা থাকে আর কি, সেলফি জোন, ফটোগ্রাফি, মেকআপ, দেন টোটাল সিস্টেমটা রান করতে যা যা লাগে আর কি সবটাই হয়ে যাবে। তো আজকাল জেনারেলি বিয়ের চাহিদাতে হটেস্ট ট্রেন্ড কি? মানে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাদের চাহিদাটা তো ক্রমশ চেঞ্জ হচ্ছে, কারণ এখন রিলস আর ইনস্টাগ্রামের যুগ। সেক্ষেত্রে মডার্ন ওয়েডিংস কিভাবে একদম ডিফারেন্ট ফ্রম আগেকার দিনের বিয়ের আয়োজন? কারণ তোমরা তো এখনকার দিনে আয়োজনের স্পেশালিস্ট, তোমাদের কাছ থেকে জানবো এখনকার দিনের লেটেস্ট ট্রেন্ড অফ চাহিদা কি। এখনকার দিনের যে চাহিদাটা, সেই চাহিদাটা আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। তো এখনকার যে চাহিদাটা, সেই চাহিদাটা হলো আমাদের কাছে ক্লায়েন্ট আসছে, ইনস্টাগ্রাম খুলছে, খুলে দেখাচ্ছে দাদা এইরকম সেম চাই, কত পড়বে বলো। পুরো ট্রেন্ডিং এর যুগে চলছে প্রিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম। আগে কি হতো, আগে আমরা ক্যাটালগ দেখাতাম, বই ছিল ক্যাটালগে, যে এই ছবিতে এত, ওই ছবিতে এত। এখন ওরকম ট্রেন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লায়েন্টরা এসে আমাদের দেখায় দাদা এই লোকেশন আমার, এই লোকেশনে এই করতে চাইছি। সেক্ষেত্রে বাড়ির লোকজন বেশি চাহিদা দেয় নাকি যাদের বিয়ে মানে বর আর কনে তাদের বেশি? অবভিয়াসলি যে ছেলে থাকে এবং তার উর্দি থাকে, দুজনে। ছেলেদের চাহিদাটা একটু কম, মেয়েদের চাহিদাটা একটু বেশি। এবার তোমাদের যেহেতু শুরুটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে, আমি দেখতে পাচ্ছি যে এখানে দিস লুকস লাইক আ বার্থডে। তো তোমরা শুধু ওয়েডিং না, তোমরা আদার ইভেন্টসও ইকুয়ালি সুন্দর গুছিয়ে করো, রাইট? হ্যাঁ, একদমই তাই। মানে আমাদের এই মুহূর্তে আমরা টোটাল যদি শুধু ফ্লাওয়ার ডিপার্টমেন্ট দিয়ে বলি, তাহলে রাইস সেরিমনি থেকে শুরু করে, বার্থডে থেকে শুরু করে, সবটাই আর কি, বেবি শাওয়ার থেকে শুরু করে, মডেল শুট থেকে শুরু করে সবটাই হয়। ওয়ান্ডারফুল। তার মানে তোমরা সব রকম আয়োজন তোমরা করো, এন্ড তোমাদের সাথে ইজিলি যোগাযোগ করা যায়। কিভাবে যোগাযোগ করবে সেই যোগাযোগের ঠিকানাটা একটু অ্যাটলিস্ট বলে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আমাদের যোগাযোগের ঠিকানা হলো, আমার ফোন নাম্বার হলো, আমাদের ফেসবুকের নাম হলো একটাই, ফ্লাওয়ার অ্যারেঞ্জ। গুগলেও সেম নামে সার্চ করলে সবাই পাবে ফ্লাওয়ার অ্যারেঞ্জ। ইউটিউব, ইনস্টাগ্রাম সব ফ্লাওয়ার অ্যারেঞ্জ নামেই আছে। আর আমাদের ফোন নাম্বার হলো 8293982827। আরেকবার বলছি, 8293982827। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন কল নাম্বার। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, কিন্তু হ্যাঁ, যোগাযোগ করার আগে আপনারা নিজেরা ভিজিট করুন, আমাদের কাজ কিরকম করি সেগুলো দেখুন, রিভিউ দেখুন, দেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তোমাদের অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে, সব আজকে আমার অনুষ্ঠানে দেখানো সম্ভব নাই, তো তোমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলস এটসেট্রা গুলো অবশ্যই তোমরাও কমেন্ট সেকশনে দিয়ে দেবে এই অনুষ্ঠানটার পরে, যাতে সরাসরি লোকজন ক্লিক করে দেখতে পারে। ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তোমাদের সোশ্যাল মিডিয়া পেজেস, এভরিথিং। এবার একটু আসি যে এই যে ডিফারেন্ট ওকেশনস, এই যে তুমি টাকাটা বললে 5 to 6 লাখ বা 6 to 7 লাখ, এটা কি একটাই অকেশনের কথা বলছো নাকি মেহেন্দি, সঙ্গীত সবকিছুই মোটামুটি তোমরা গুছিয়ে দেবে একটা মিনিমাম বাজেটে? কারণ আজকাল একদিনের বিয়ের আয়োজন হয় না, সবাই চায় একটু ধুমধাম করে বেশ কয়েকদিন ধরে বিয়ে হোক। সেক্ষেত্রে একটু ডিটেইলিং এ জানবো যে মোটামুটি প্রি ওয়েডিং থেকে রিসেপশন অবধি কোন কোন অকেশন গুলো লোকজন সবচেয়ে বেশি সেলিব্রেট করছে, তার জন্য মিনিমাম কতটুকু বাজেট এখন একটা ট্রেন্ডিং এ চলছে, একটু কথাটা নিয়ে নিলাম, এখন একটু ট্রেন্ডিং এ চলছে, সেটা হলো এনগেজমেন্ট। তো এনগেজমেন্টটা থেকেই আমাদের ক্লায়েন্টরা কিন্তু অলরেডি বুকিং করে দেয়। মানে কি হয় না, এনগেজমেন্টের সঙ্গে ওই রেজিস্ট্রি এন্ড আশীর্বাদটা ইনক্লুডিং সবাই সেরে নেয় ওই ডেতে। তো ওই ডে থেকে আমরা শুরু করি, আমাদের যারা টোটাল ইভেন্টটা দেয় ওই ডে থেকে আমরা শুরু করি, শুরু করে কমপ্লিট করি। দেন তারপরে বিয়ের ডেটটা নির্ভর করে পঞ্জিকার উপর। বেনিমাধব শিলের পঞ্জিকা খুব পপুলার, তো সেই পঞ্জিকা বেরোনোর সাথে সাথে সবাই মোটামুটি বুকিং করে দেয় নেক্সট ইয়ারের জন্য। এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এনগেজমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এনগেজমেন্টে খুব কাছের কাছের ব্যক্তিত্বগুলো থাকে, খুব ফ্রেন্ড সার্কেল গুলো থাকে, ফ্রেন্ড সার্কেল থাকলো, কিছু ফ্যামিলি মেম্বার যারা খুব ক্লোজ, সেই ক্ষেত্রে হেডটা হয় 100 থেকে 150। তো সেই ক্ষেত্রে 100 থেকে 150 যদি হয়, ওই এনগেজমেন্টের ডেতে কিছু সাউন্ড ফাউন্ড ইনক্লুডিং লাইট ফাইট দিয়ে মোটামুটি একটু 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যায়।
এবার এনগেজমেন্টের সঙ্গে সবাই বলে না আমরা বিয়েটাকে ইনক্লুড করব। এবার দেখা যায় যে আমাদের বাজেটগুলো কি করে বাড়তে থাকে। এবার দেখা গেল আমাদের বাজেটের মধ্যে আছে এনগেজমেন্ট যদি 1.5 লক্ষ টাকা থাকে, কথার কথা দেখা গেল 150 জনকে খাওয়াবে, সেক্ষেত্রে আমরা বললাম না চলুন আপনি 1.5 লক্ষ টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে ওভারঅল। এইবার দেখা গেল তিনি বললেন যে আমার বিয়ের ডেটটাতে 500 লোক খাবে। এবার দেখা গেল আমার যে বাজেটটা 6 লাখ টাকা থাকলো বা 6.5 লক্ষ টাকা থাকলো, সেই এনগেজমেন্টে 1.5 লক্ষ টাকা নিয়ে ওই বাজেটটা হয়ে দাঁড়ালো 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা হয়ে গেল। এবার দেখা গেল এটা আমাদের স্টার্টিং, মোটামুটি যারা সবাই যে টাইপের বাজেট নিয়ে পড়ে। এবার দেখা গেল সবাই বলে এই কাজের তো অ্যাকচুয়াল বাজেটটা ওইভাবে সিলেক্টেড করা যায় না, এটা নির্ভর করে তার কাজের প্রতি, তার চাহিদার প্রতি, সে কি কি খাওয়াবে। মেনু, কারোর মেনু দেখা যাচ্ছে 600 টাকায় হয়ে যাচ্ছে, কারোর মেনু 2200 টাকাও লেগে যাচ্ছে, বা কারোর মেনু দেখা যাচ্ছে 3000 টাকাও লেগে যাচ্ছে। এটা সম্পূর্ণ নির্ভর করে ক্লায়েন্ট কতটা নিতে চাইছে, কতটা আমরা দিতে পারছি তার উপর। এখন অবধি অনেকগুলো কাজ তোমরা করেছো, সবচেয়ে মজার চাহিদা যেটা কোনো পক্ষ তোমাদেরকে রেখেছিল এবং সেটা তোমরা ফুলফিল করেছো, তাই তোমরা খুব খুশি, সেটা কোনটা হবে, কোন গল্পটা হবে? এইরকম একটা ঘটনা আছে আমাকে, এরকম একটা ঘটনা আছে, আমাকে একটা ক্লায়েন্ট বলেছিল দাদা আমার একটা ইচ্ছে আছে। তো আমি বললাম কি ইচ্ছে? মানে ন্যাচারালি কি হয়, SF16 এর এন্ট্রি হয়, স্পেশাল এফেক্টে ধুমো থাকে, ফুল ফ্যাট রাইট, যেগুলো যেগুলো থাকে আর কি। তো সেইগুলো থাকে ন্যাচারালি, চরকি ফরকি ব্লাস্টার যা যা থাকে থাকে, সবাই আমরা দেখে অভ্যস্ত এটা। বাট ওর নাকি ইচ্ছে আছে, ওর 6 ফেব্রুয়ারিতে ওর বিয়ের ডেট পড়েছে এই বছর 26 এ। তো ওর ইচ্ছে আছে যে ওকে বুলডোজারে করে নামানো হবে। তো ওকে বুলডোজারে করে নামানো হবে, দেন ও বুলডোজার থেকে এইরকম এরকম করে দোপাট্টা নাড়াতে নাড়াতে নামবে, দেন তারপরে এন্ট্রিটাও ওইভাবেই নিতে যায়। এটা আমার কাছে খুব মজাদার লেগেছিল, আমি 5 মিনিট ধরে হেসেছিলাম, তারপরে ওর সঙ্গে কথা বলেছিলাম। অ্যামেজিং, মানে বুলডোজার থেকেও নামতে চাইছে লোকজন, অ্যামেজিং। আরেকটা প্রশ্ন হচ্ছে কদিন আগে তোমাদের বুক করা উচিত, কারণ যেহেতু তোমাদের মাল্টিপল কাজ থাকে। কদিন আগেটা হলো প্রথমত যখন বেনিবাদশীলের পঞ্জিকাটা বেরায়, তারপরে যারা সেট করে রাখে যে না আমরা ফ্লাওয়ার অ্যারেঞ্জ ইভেন্ট অর্গানাইজারকে দিয়ে কাজ করাবো, বাজেট যাই হোক দাদাকে বলবো, দাদা ঠিক সেট করে দেবে, যাদের মধ্যে বিশ্বাসটা তৈরি হয়েছে। কারণ 13 সালে হলো এখন 25 সাল। তো সেই জায়গা থেকে যারা সেট করে রাখে তারা কি করে, তারা এসে আগে বুকিংটা সেরে নেয়। অনেক অনেক ক্লায়েন্ট আছে আমার যারা ব্যাঙ্গালোরের দিকে থাকে, ইন্ডিয়ার বাইরেও থাকে, প্রচুর ক্লায়েন্ট আছে। তো তারা কি করে, তারা অ্যাডভান্স কিছু করে দেয়, তখন 30% হয় না, টোকন একটা মানি দেয়, টোকন মানি 5000 বা 10000 কিছু একটা দিয়ে, দাদা এই ডেটে বুক করে রাখলাম, আমি যখন আসবো তখন তোমাকে বুক করবো, এই একটা সিস্টেম আছে। আর নচেত ওই একটা ডেটে 4টে অবধি বুকিং নিই। এবার 4টে অবধি বুকিং নেওয়ার পর যদি আর পারি না, তখন আমরা ক্লোজ ডেট করে দিই। এবার সেই ডেটটা নির্ভর করে ক্লায়েন্টের বুকিং এর উপর। তবে আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের পঞ্জিকা বেরোনোর 3-4 মাসের মধ্যে মোটামুটি সব ডেট বুকিং হয়ে যায়। অভিক, ভীষণ ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো তোমার মধ্যে একটা ভীষণ সিম্পল মানুষ রয়েছে, ভীষণ সাহায্যপূর্ণ একটি মানুষ রয়েছে, ভীষণ সজাগ একটি মানুষ রয়েছে, সচেতন একটি ব্যক্তি রয়েছে। এবং এই যে তোমার লড়ে করে নিয়েছো, এই যে একটা কনফিডেন্স, কিন্তু সেটা ঔদ্ধত্যে পরিণত হয়নি। আশা করি এইটাই তোমাকে জীবনে সবকিছু আরো এগিয়ে নিয়ে যাবে, আর এই সরলতা তোমাকে সবার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। অন বিহাফ অফ আমাদের দল উপস রুপস, দুলহান ডায়েরিজ এর টিম এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস, তোমাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ, যারা ক্যামেরার সামনে আছে, মানে তুমি তো আছো, যারা টোটাল সিস্টেমটাকে চালাচ্ছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সিস্টেম মানে চালানোর জন্য তো সবার সাপোর্ট দরকার। তো আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবে, কিন্তু ভালোবাসা দিতে হবে অভিক এবং অভিকের টিমকে। তাই ম্যাক্সিমাম লাভে আজকের রং, যেহেতু বিয়ে নিয়ে হলো এত গল্প, আজকের রঙের কালার হচ্ছে শুধু রেড। কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম হার্টের রং হচ্ছে রেড। কমেন্টে ভরিয়ে দাও লাল রং দিয়ে, টু প্রুভ ইয়োর লাভ ফর হোয়াট অভিক এন্ড হিজ টিম ইজ ডুইং। বিয়ে যাদের, তাদের কিন্তু জীবনে এটা সবচেয়ে গ্র্যান্ডেস্ট সেলিব্রেশন। সেই সেলিব্রেশনটাকে সুন্দর করে পরিবেশন যারা করছে, তাদেরকে আমরা যারা বড় রয়েছি অনেক আশীর্বাদ, ছোটদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আর ভালোবাসা দেখানোর জন্য শুধু মুখে বললে তো হবে না, কমেন্ট সেকশনে রেড হার্টস দিতে হবে ফর অভিক এন্ড টিম।
থ্যাংক ইউ অভিক, আবার নিশ্চয়ই আসবে আমাদের অনুষ্ঠানে, আর সাক্ষাতে অবশ্যই। দেখা হবে। অবশ্যই। তোমার জন্য Thank you. থাকছে একটা ছোট্ট উপহার, সেটা অবশ্যই পৌঁছে যাবে। আজকে হ্যাঁ। আমাদের ব্যাকএন্ড টিমে রয়েছে সায়নজিৎ, আদিরা, সকলকে ধন্যবাদ, এবং ধন্যবাদ অভিক রাহা এবং টিমকে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড নাইট, খুব ভালো থেকো। হ্যাঁ। থ্যাংক ইউ, বাই। প্রতি সপ্তাহে দুলন ডায়েরিজে কিন্তু আমরা বিয়ে নিয়ে অনেক গল্প করি। মানে বিয়েতে কি করা উচিত, কি কেনা উচিত, সম্পর্কগুলোকে কি করে ঠিক রাখা উচিত। কিন্তু আজকে ভাবলাম যে এই বিয়ের পর্বে যাওয়ার আগে এমন কিছু মানুষদের সাথে কথা হোক যারা এলিজিবল এবং যারা ব্যাচেলর, মানে এলিজিবল অ্যান্ড ব্যাচেলর। তাই আজকে ওয়েডিং চেক লিস্টে এদের ওয়েডিং ডেট কিন্তু ফিক্স হয়নি, কিন্তু এনারা হচ্ছেন এলিজিবল ব্যাচেলর। তাই তাদের কাছ থেকে জানবো তাদের মনে কি চলছে, কি ভাবে তারা দেখে এই বিয়ে, সম্পর্ক, রিলেশনশিপ, বউ, আত্মীয়, এই পুরো গল্পটা। এবং লেট মি ওয়েলকাম, আমাদের সাথে রয়েছে সায়নজিৎ। হ্যালো সায়নজিৎ, পৃথ্বীরাজ এবং হ্যালো। অমলা। হ্যালো হ্যালো, গুড ইভিনিং, হ্যালো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। ওকে, প্রথমেই আমি সকলকে অনুরোধ করব জাস্ট কয়েক সেকেন্ডে যদি ছোট্ট তোমাদের সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দাও। তোমাদের নাম, তোমরা কি করো, এইটুকু জাস্ট আগে আমরা একটু আলাপ করি, ঠিক আছে? তাই আমি স্ক্রিনের একটু পেছনে সরে যাচ্ছি। আই উড রিকোয়েস্ট সায়নজিৎ টু স্টার্ট, তারপরে পৃথ্বীরাজ, তারপর অমলান। হ্যালো, আমি সায়নজিৎ ঘোষ। আমি প্রফেশনালি টিচার অ্যান্ড কন্টেন্ট রাইটার। আর গান বাজনা করতে খুব ভালোবাসি, ঘুরতে খুব ভালোবাসি, বই পড়তে খুব ভালোবাসি। সবাই দেখতেই পাচ্ছ আমার পেছনে বইয়ের পাহাড় রয়েছে। তো আমি বই পড়তে খুব ভালোবাসি, আর গান বাজনা তো অবভিয়াসলি ভালোবাসি, লেখালেখি করতে ভালোবাসি। থ্যাংক ইউ। হাই, আমি পৃথ্বীরাজ। আমি আপাতত একটা প্রাইভেট অফিসে জব করছি, কর্পোরেটের লাইফে। আর পছন্দ বলতে খুব ভালোবাসি ছবি তুলতে আর খাওয়া দাওয়া করতে। তো এইটুকুই আপাতত। হাই, আমি অমলান ভট্টাচার্য। আমি একটা ফ্লাইয়ার্স ট্রান্সপোর্টেশন কোম্পানিতে কাজ করি। আর ভালো লাগা বলতে ঘোরা মানে আমার কাছে ফ্যাসিনেশন। ঘুরতে আমার প্রচন্ড ভালো লাগে, আর তার সাথে খাওয়া দাওয়া তো একটু আছে। ওয়ান্ডারফুল। তাহলে আজকে যে চারজনের সাথে আমরা এখন অন স্ক্রিন রয়েছি, তার মধ্যে একজন ভেরি ম্যারিড আর তিনজন ভেরি এলিজিবল। মানে তিনজন একদম ইয়াং সুপুরুষ বাঙালি পাত্র। এবার আজকে দুলন ডায়েরিজের এই ব্যাচেলার স্পেশাল চেকলিস্টে আমার প্রথম প্রশ্ন, যেটা আমি করতে চাই তোমাদের তিনজনকেই, তোমাদের মনে এখন 2025-এ ডেফিনেশন অফ ম্যারেজ বা বিবাহ বা সম্পর্ক তোমাদের পয়েন্ট অফ ভিউ যদি একটু ছোট্ট করে জানাও। তাহলে শুরু করছি অমলানকে দিয়ে। আমরা তাহলে অ্যালফাবেটিক্যালি যাই, অমলান, তারপর পৃথ্বীরাজ, তারপর সায়নজিৎ, ঠিক আছে? বিবাহ মানে আমার কাছে, আমি এখন পর্যন্ত সেরকম ভাবে বিয়ে নিয়ে কিছু ভাবিনি। অবভিয়াসলি করবো, এক না এক সময় তো সবাইকে করতে হবে, করবো তো অবভিয়াসলি। এখনো পছন্দের কোনো মানুষ সেরকম ভাবে নেই আমার। তো ব্যাস এইটুকুনি, মানে বিয়ে করতে হবেই এক সময় সবাইকে। হ্যালো। বিয়ে বলতে আমার কাছে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি। আর যার সঙ্গে সম্পর্ক তৈরি সে একজন খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু না হলে সে সারা জীবন একসঙ্গে থাকতে পারবে না। তো সেরকমই মানুষকে আমি পাশে চাইছি আর পেয়েওছি সেরকম একজন মানুষ যে আমার খুব ভালো বন্ধু। তো বিয়ে সম্পর্কে আমার খুব এক্সাইটেডও আছি। তো করতেও হবে, আমাকেও করতে হবে। প্ল্যানিং চলছে বিয়ের। তো মোটামুটি দেখা যাক কতটা তাড়াতাড়ি আর কতটা ভালোভাবে করতে পারি, এটাই ইচ্ছে আছে আপাতত বিয়ে নিয়ে। আমার কাছে ম্যারেজ একটা দারুণ একটা ইনস্টিটিউশন। ছোটবেলা থেকে মা বাবাকে দেখে, মানে ব্যাপারটা যে বিয়ে একটা ওয়ান্ডারফুল ব্যাপার, মানে মা বাবার প্রেম ভালোবাসা, মা বাবার মধ্যে যাবতীয় কিছু দেখে আমার এটাই, মানে বিয়ে একটা দারুণ ইনস্টিটিউশন। তো অবভিয়াসলি হয়তো বছর দেড়েকের মধ্যে বিয়ে করব, সেটাই চেষ্টা আছে। আর আমার ক্ষেত্রে বিয়েটার মানে আমি যেটা পার্সোনালি মনে করি যে মানে এই জার্নিটা দুজনে মিলে খুব সুন্দর করে করা যায় যদি দুজনেই অ্যাডজাস্টমেন্টের সেকশনটা খুব ভালো করে দেখে। এবং একটা ছেলের কাছে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা বেশি হওয়া উচিত সব সময়,
কারণ মেয়েটি আমাদের যেহেতু সোসাইটি, সেই সোসাইটিকে মেনটেন করেই মেয়েরা তো শ্বশুর বাড়িতে আসে, তো তারা সব ছেড়ে ছুড়ে যেহেতু আসছে, তো আমাকে বেশি অ্যাডজাস্ট করা উচিত তার সাথে। তো এটাই মানে ম্যারেজ আমার কাছে একটা দারুণ ইনস্টিটিউশন, মানে পছন্দের ইনস্টিটিউশন। অসাধারণ অসাধারণ, তার মানে বোঝা যাচ্ছে যে 3টে বিয়ে বাড়ি পাবোই পাবো, কবে পাবো সেটা নিয়ে এখন একটু ডাউট রয়েছে। অবশ্যই অবশ্যই, খুব তাড়াতাড়ি একদম। পাবেন, অবশ্যই পাবেন। অসাধারণ অসাধারণ, মানে দেখো দুলহান ডায়েরিজ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে নেমন্তন্ন গুলো পাই, কত মজা করে খাই, যাই, এটাও একটা সুপ্ত বাসনা থাকে। এবার দেখো আজকে ব্যাচেলার স্পেশাল করার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা হচ্ছে যুবক শ্রেণী, রাইট? ইউ গাইজ রিপ্রেজেন্ট দ্য ইউথ। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের বন্ধু বান্ধব আশেপাশে যারা রয়েছে, মেয়ে পুরুষ নির্বিশেষে, তোমাদের কি মনে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে ব্যাপারটা নিয়ে মতামত কি সকলেরই সেম? যেমন তোমাদের একটা পয়েন্ট অফ ভিউ যে হ্যাঁ সবাই বিয়ে করতে হবে, ফ্রেন্ড সার্কেলের একটু কানাঘুষো কি শোনা যায়? আর যদি তোমাদের কারো কিছু বলার থাকে প্লিজ। এই ব্যাপারে আমি মানে অনেকের কাছ থেকে দেখেছি যে এক একজনের এক এক রকম ধারণা। কেউ বিয়ে থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, ভাবে যে মানে আটকা পড়ে যাব। আবার কারুর কারুর আমার মতন চিন্তাধারা যে না, বিয়ে করব, ভালো করে থাকবো, সুখী হয়ে থাকবো। তো ডিফারেন্ট ডিফারেন্ট, এটা জেনারেশনের ক্ষেত্রেও একটু ম্যাটার করে, যে আমাদের জেনারেশন যারা আমরা 90s 80s এর থেকে বিলং করছি, তাদের একরকম চিন্তাধারা, যারা আফটার 2000 তাদের একরকম চিন্তাধারা। তো ডিফারেন্ট ডিফারেন্ট, এখানে কোনো ফিক্সড ফ্যাক্টর নেই। কিছুটা ম্যান টু ম্যানও ভ্যারি করে মানুষের থিঙ্কিং এর উপরে, কে কিরকম ভাবে ভাবছে বিয়েটা নিয়ে, কে কিরকম ভাবে বিয়ের পরের লাইফটাকে নিয়ে ভাবছে, কে কিরকম ভাবে নিজের পার্টনারকে নিয়ে ভাবছে। তো সমস্ত কিছু নিয়ে ভেরি করে যে কার কিরকম চিন্তা ভাবনা, এই সমস্ত ব্যাপার। বাট আই এম ভেরি এক্সাইটেড। এই ক্ষেত্রে আমি একদম পৃথ্বীরাজের সাথে একমত। পৃথ্বীরাজ যিনি আছেন তার সাথে আমি একমত যে ম্যান টু ম্যান তো ভ্যারি করে। থ্যাংক ইউ। এবং ম্যান টু উমেন কিরকম ভ্যারি করছে, মেয়েরা কি বলছে? কারণ আমি অনেকজনকে চিনি যারা আর্লি 20s, ও মাই গড, বিয়ে শুনেই পালিয়ে যাচ্ছে। তোমাদের কথা শুনে বুঝলাম যে মোটামুটি বউ পার্টনার রেডি, রাইট? মানে ডিসিশন নিয়ে পার্টনার রেডি, হ্যাঁ পার্টনার রেডি। কি হাসি, উলি বাবা লে, হাউ সুইট। ওকে, এই পার্টনারকে ডিসাইড করার আগে একটা মনের মধ্যে তো একটা কল্পনা ছিল যে কি কি এক্সপেক্ট করছো পার্টনারের থেকে। এই যে আজকের দিনে তোমরা আর একদম সিঙ্গেল নাও, বিয়ে না হলেও ইউ নো হু আর গেটিং ম্যারিড টু, এই ইয়েস মনে মনে ইয়েস করার পেছনে নিশ্চয়ই একটা সুন্দর গল্প রয়েছে, রাইট? কি কি দেখে একদম মুগ্ধ, একদম ডিসিশন নিয়ে নিয়েছো যে বিয়ে করব তো একেই করব? আমি অনুরোধ করব পৃথ্বীরাজকে বলতে, তারপর সায়নজিৎ আর অম্লান। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? এবার ওদের ক্ষেত্রে তো পাত্রীটা ফিক্স, তোমার ক্ষেত্রে কি কোনো পাত্রী রয়েছে? না, আমার এখনো কোনো পাত্রী নেই, কোনো পাত্রী ফিক্স নেই। কোনো অসুবিধা নেই, তাহলে আমরা একটা কাজ করি, এদের দুজনে যেহেতু পাত্রী ফিক্স, এদেরটা শুনি যে এরা কেন পার্টনারকে চুজ করেছে। আর তোমার ক্ষেত্রে জানবো যে তুমি যখন পার্টনারকে চুজ করবে, যখন বিয়ের কথা এগোবে, যখনই হবে সেটা, একটা তোমার বেসিক চেকলিস্ট কি আছে যে মেয়েটি বা তোমার পার্টনারের মধ্যে এটা থাকতেই হবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুরু করছি তাহলে এবার সায়নজিৎকে দিয়ে, একটু রিভার্সে যাচ্ছে, সায়নজিৎ, পৃথ্বীরাজ, তারপর অম্লান। ওকে ওকে। ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় চেয়েছি যে আমার যে পার্টনার হবে সে ফার্স্টলি ওয়েল এডুকেটেড হবে এবং ওয়ার্কিং হবে, ঘুরতে ভালোবাসবে প্রচন্ড, খেতে ভালোবাসবে প্রচন্ড। তো লাকিলি আমি এই ব্যাপারটা একজন মানুষের মধ্যে পেয়েছি যে কাজ মানে প্রফেশনালি মানে কাজটাকেও প্রচন্ড ভালোবাসে, ওয়েল এডুকেটেড, ঘুরতে ভালোবাসে, এবং এই আমার মতনই মোটা সোটা মানুষ বেশ খেতেও বেশ ভালোবাসে। তো দ্যাটস ওয়াই আমি আর সেকেন্ড কোনো ভাবিনি যে অন্য কিছু ভাবা যায় বা কিছু। তো দেন আমি সেই জায়গাতেই হ্যাঁ করে দিয়েছি, এবং হ্যাঁ করে দিয়েছি মানে আমি প্রপোজ করেছি, এবং তার সাথে সাথে আমিও সেই হ্যাঁ এর উত্তরটা পেয়ে গেছি লাকিলি। তো ব্যাস, তাই ডিসাইডেড যে বিয়ে তো এখানেই হবে আর কি। আমার ক্ষেত্রে পার্টনার খোঁজার ক্ষেত্রে হ্যাঁ বিশেষ কোনো ক্রাইটেরিয়া কিছু ছিল না, কারণ পার্টনার আমি সবসময় চেয়েছিলাম যে আমার ভালো বন্ধু হবে, যে ভালো বন্ধু হবে সে একটা মানুষকে, তার পার্টনারকে সব থেকে বেশি ভালো করে চিনতে পারবে, তার ভালোটা ভালো বুঝতে পারবে, তার খারাপটাও বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি
সেই মানুষটাকেই পেয়েছি যে আমার সব থেকে ভালো বন্ধু। তো হ্যাঁ, সময় লেগেছে একটু। সবার প্রথমে আমিই গেছিলাম তার কাছে। তো সময় লেগেছে, সেও একটু সময় নিয়েছে। তারপরে আস্তে 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 যখন বন্ধু হয়েছে তখন আরো জিনিসটা এগিয়েছে, সময় এগিয়েছে। তারপরে ধীরে ধীরে না, তারপর ঠিক করলাম যে এই ঠিক আছে, এই এই আমার কাছে আলাদা কোনো চয়েস বলে কিছু নেই যে একে ছাড়া ওকে দেখছি, তাকে ছাড়া তাকে দেখছি, এরকম চয়েস আমি কিছু করিনি। শুধু একটা জিনিসই ভেবেছি, আমার ভালো বন্ধু, আর তাকেই পেয়েছি। এবার অম্লানেরটা জানবো। অম্লান, তুমি বলো তোমার কিরকম পাত্রী চাই? আমার চেকলিস্ট বলতে আমার কাছে একদম আমি নিজেও খুব সিম্পল সাদা সিধে, আমারও সেরকম চাই, মানে একদম সাদা সিধে সিম্পল হবে। হ্যাঁ, ওয়ার্কিং হলে খুব ভালো হয়, কেন কি না ওয়ার্কিং হলে মানে আমার দিকটাও বুঝতে পারবে, আমার দিকটাও আন্ডারস্ট্যান্ড, মানে সে আমার পুরো জিনিসটা বুঝতে পারবে যে আমিও যেহেতু কাজ করছি। আর তেমন কোনো ক্রাইটেরিয়া সেরকম কিছু নেই, জাস্ট এইটুকু। আর একটু খাবার বানাতে ভালো হবে, কারণ আমি প্রচন্ড খেতে ভালোবাসি। তো একটু টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিলে ব্যাস আমি খুশি, আর কিছু আমার লাগবে না। আর আমার সাথে যখন আমি ঘুরতে যাবো, যাতে আমার সঙ্গে সবকিছু যাতে হ্যাঁ করে, যে যে অনেকে আছে না যে ঘুরতে যাব না, এখানে যাব না, ওখানে যাব না, এই জিনিস যাতে না করে। কারণ আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি, এবং আমার সাথে যাতে কেউ যাতে রাজি হয় সবসময়। ব্যাস আমার এইটুকুনি ছোটখাটো ক্রাইটেরিয়া, আমার বেশি তেমন কোনো ক্রাইটেরিয়া নেই। আপনিও তাহলে খুব খেতে ভালোবাসেন। একদম। ওয়ান্ডারফুল। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে খাবার মানে এই যে একটা ফুড, ফুড ইজ আ কজ অফ লাভ, তাই না? এরকম করে সুন্দর মানে এরকম হোটেলের মতো সুন্দর সাজিয়ে যদি সে পরিবেশন করতে পারে তাহলে বিয়েটা আরো জমে যাবে, তাই না? ওকে, ওয়ান্ডারফুল। এবার আজকালকার দিনে যেটা আমরা দেখছি যে দ্য ডেফিনেশন অফ ওয়েডিং হ্যাজ চেঞ্জড ওভার টাইম। আমরা যেখানে অনেক আত্মীয়দের 50th অ্যানিভার্সারি 60th অ্যানিভার্সারি সেলিব্রেট করি, আবার বিয়ে বাড়ি খাওয়ার পরে কয়েক মাসের মধ্যে আমরা জানি না নবদম্পতিতে গন্ডগোল, মেঘ জমেছে, রাইট? তো আমরা চাই যাতে সব চ্যাপ্টার, দুলন ডায়েরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে সব চ্যাপ্টার গুলো খুব সুখের হয়, রাইট? এবার তোমাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন যে এই যে হ্যাপিলি এভার আফটার থাকার ফর্মুলাটা, যেটা আমরা আমাদের সিনিয়র জেনারেশনসদের মধ্যে দেখেছি, যুগে যুগে তারা মনে হয় যেন একসাথে আছে, এত কেয়ারিং, এত লাভ তাদের মধ্যে। আজকের দিনে যদি এই ফর্মুলাটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় নিজের বিবাহিত জীবন, যাতে 50তম বিবাহ বার্ষিকী হই হই করে কাটাতে পারো, তোমাদের কি মনে হয় বিয়ের স্ট্র্যাটেজিটা মোটামুটি আগে থেকে কোন কোন ব্যাপারগুলো অ্যাজ আ কাপল ডিসকাস করে নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়? দেখো, ঝগড়া ঝামেলা তো হবেই, বাট মেজর কোন কোন ডিসকাশন বা ডিসিশন গুলো মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত বিয়ের আগে থেকেই, যেখানে তোমরা একটু সময় পাবে ডেফিনেটলি। আজকে বিয়ে করলাম মানে আজকে দেখলাম, কালকে তো আর বিয়ে করলাম না। তো এই ক্ষেত্রে তোমাদের কি মনে হয়? দ্যাট উড বি মাই কোয়েশ্চেন। এক্ষেত্রে বলতে গেলে সবার আগে জেনে নিতে হবে যে তার কোন কোন জিনিসগুলো তার প্রিয়, তার কি করতে ভালো লাগে, তার কি খেতে ভালো লাগে, এভরিথিং, অ্যান্ড তার কোনটা ভালো লাগে না। সেই জিনিসগুলো যখন দুজনেরটা জানতে পারবে, তো তারপরে আমার মনে হয় যে একে অপরের পছন্দকে একসেপ্ট করে নেওয়া, একে অপরের অপছন্দটাকেও একসেপ্ট করে নেওয়া, সেখানে সমস্ত কিছুই, ভালোটাকেও ভালোভাবে নেব, খারাপটাকেও ভালোভাবে নেব। যখন দুজন দুজনকে ভালোভাবে সম্মান করতে পারবো, যখন দুজন দুজনের পছন্দটাকে ভালোভাবে একসেপ্ট করে নিতে পারবো, তো সেটা মনে হয় অনেক লং টাইম ধরে খুব ভালোভাবে আরো এগিয়ে যাবে। তো আপাতত যেটুকু মনে হয়েছে যে দুজন দুজনকে একসাথে থাকতে হবে, দুজনের মতামতকে খুব ভালোভাবে সম্মান দিতে হবে। এই ব্যাপারটা পৃথ্বীরাজের সাথে আমি একদমই একমত, যে আন্ডারস্ট্যান্ডিং এবং এই যে কথাটা যে ভালোটা তো আমাদের সবারই ভালো লাগে, মানে আমার ভালোটা অন্য কারোর ভালো অবশ্যই, লাগছে, অন্য কারোর ভালোটাও আমারও ভালো লাগছে। অবশ্যই, খারাপটাকে গুছিয়ে নেওয়া এটা খুব ইম্পর্টেন্ট। তো বিয়ের এক্স্যাক্টলি, আগে এক্স্যাক্টলি। discussionটা যে কোনটা খারাপ, মানে আমার খারাপ যে হয়তো আমি খুব প্রচন্ড রেগে যাই, তো সেইটাকে যাতে সে আগে থাকতে জেনে নিল যে রেগে যায় মানে সেটাকে আমায় অ্যাডজাস্ট করতে হবে। আর একজনের অপর পক্ষেরও কোনো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, তো সেটাকেও আমায় অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। বাকি সমস্ত কিছু তো ফ্লো সিচুয়েশন যা আসবে সেই অনুযায়ী চলতে থাকবে, বাট
নেগেটিভ ফ্যাক্টর গুলোকে জেনে সেটাকে ভালোভাবে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। অম্লান, তুমি যদি তোমার পয়েন্ট অফ ভিউ বলো, যদিও তোমার পাত্রী ফিক্স নেই, কিন্তু কোনো না কোনো একটা দিন তো হবে। তোমার কি মনে হয় যে কি কি কথাগুলো একটু আগে থেকেই ভালো করে বোঝাপড়া করা উচিত? আগে থেকে বোঝাপড়া বলতে যে আগে থেকে কথা বলে নেওয়া উচিত যে মানে তার কি কি পছন্দ, তার কি কি অপছন্দ। এবার যেরকম অনেকের আছে যে বলতে পারে যে আমি বিয়ের পর আমার বাড়িতে থাকবো, আমি কিছুদিন তোমার বাড়িতে এই সময়টা থাকবো, এই সময়টা আমি আমার বাড়িতে থাকবো। তো এই জিনিসগুলো যেরকম এখনকার দিনে দেখা যায় যে বিয়ে করার পর কিছুদিন পরই বলছে যে আমি তোমার মা বাবার জন্য রান্না বান্না করবো না, আমরা আলাদা থাকবো, আলাদা খাবো। তো এই জিনিসগুলো আগের থেকে কথা বলে নেওয়া উচিত যে আমার বাড়িতে আমার বাড়িতে যে মা বাবাকে দেখতে হবে। এইসব জিনিসগুলো যদি কথা বলে নেওয়া হয়, আমার মতে বলে যে আগের থেকে কথা বলে নিলে এই প্রবলেম গুলো ফেস করতে হয় না। মানে তোমাদের মতো ম্যাচিওর ব্যাচেলার, দারুণ লাগছে তোমাদের সাথে কথা বলে। একটা ছোট্ট কোয়েশ্চেন করেছে আমাদের উপসুপস পরিবারের একজন ভীষণ ইম্পর্টেন্ট বন্ধু সোমনাথ। আমার একটা ছোট্ট সাজেশন ফর মাই ব্রাদার্স: 2 golden rules for a happy marriage. The wife is always right. Don't forget to love. এটা একদম ঠিক, একদম ঠিক। তাহলে আজকে আমরা একটা ছোট্ট কন্টেস্ট করি, কারণ দেখো আমাদের না একটু, আমরা চাই একটু সবাই প্রাইজ পাক, তাই আমাদের গেট সেট রেডি বরঞ্চ আমরা একটু করে ফেলি, একটা প্রশ্ন করে ফেলি, কারণ প্রশ্ন না হলে ঠিক মজাও হবে না। তাই গেট সেট রেডি। সকলের জন্য প্রশ্ন হচ্ছে, এই যে এলিজিবল ব্যাচেলার্স আজকে রয়েছেন 3 জন, যাদের বিয়ে হয়নি, বিয়ে নিয়ে একটা দারুণ তাদের অনেক রকমের মনের কথা আমরা শুনছি, এদেরকে একদম গোল্ডেন রুল অ্যাডভাইস আজকে আমরা চাই যে তোমরা বা আপনারা আমাদেরকে কমেন্টে জানান। অফকোর্স তার মধ্যে থেকে আমরা বেছে নেব বেস্ট উইনার্স। তো গোল্ডেন অ্যাডভাইস গুলো আজকে কমেন্ট সেকশনে আসুক। আমরা চাই গেট সেট রেডিতে তোমরা আজকে এই ব্যাচেলারদেরকে গোল্ডেন রুলস ফর আ হ্যাপি ম্যারিড লাইফ কি তোমাদের মনে হয় সেটা তোমরা এক্সপ্রেস করো। এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অশান্তি, এটা তো একটা পার্ট অফ লাইফ, বাবা মার সাথে থাকলেও ঝগড়াঝাটি হয় ইত্যাদি। অশান্তি এড়ানোর জন্য কে কি মোটামুটি ফর্মুলা অ্যাপ্লাই করছো বা করবে বলে প্ল্যান করো, যাতে ওয়াইফ ইজ অলওয়েজ রাইট না হাজবেন্ড ইজ অলওয়েজ রাইট এই নিয়েও যেন কোনো যুদ্ধ না হয়। যুদ্ধ থামানোর বা যাতে যুদ্ধ না হয় তার কি কোনো রকম বিশেষ কিছু মানে ট্রিক বা টিপস তোমরা ভেবে রেখেছো এখন থেকেই? কারণ দ্যাট ইজ আ পার্ট অফ লাইফ, এভরি রিলেশনশিপ হ্যাজ দ্যাট ইস্যু, রাইট? সো উড ওয়ান্ট টু নো, তোমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন শুরু করতে পারো আর বাকি রাখার দিন। আমি এটা ছোটবেলা থেকে যেটা দেখেছি মা বাবাকে, যে একজন যখন খুব রেগে যেত আর একজন চুপ করে যেত। তো আমি লাইফে বাকি সমস্ত রিলেশনের ক্ষেত্রে এই রুলটাই মেনটেন করে আসি। তো এক্ষেত্রেও তাই করব। যদি আমি সাজেস্ট করব আমার যিনি ওয়াইফ হবেন তাকে, যে আমি যদি খুব রেগে যাই তাহলে উনি চুপ করে যাবেন, আর উনি যদি খুব রেগে যান তো ডেফিনেটলি আমি চুপ করে পরে কথা বলে নেবো ব্যাপারটা নিয়ে। এক্ষেত্রে ভাবনা চিন্তা বলতে যখন আমি বুঝতে পারবো যে কিছু একটা হতে চলেছে বা আবার হয়তো রাগারাগি বা আবার হয়তো সেই পর্যায়ে আসতে চলেছে, তখনই বুঝে যাবো যে তখনই আমাকে চুপ করে যেতে হবে। সে কখন চুপ করবে সেইটার অপেক্ষা না থেকে আমি চুপ করে গেলাম, আচ্ছা কি হয়েছে সেটা জেনে নেওয়া, দিয়ে কি করতে হবে দেন করে ফেলা, দ্যাটস ইট। ঝামেলা ওখানেই শেষ। আমি এগোতেও চাই না, শুরুই করতে দিই না, এটাই আমার চিন্তা। আর আমার কাছে ঝগড়া এড়ানোর জন্য একটাই সলিউশন আমি এখনো পর্যন্ত ভেবে রেখেছি, কারণ আমার তো এখনো কারো ঝগড়া সামলানোর কোনো আসেনি। তো আমি এখনো তো ভেবে রেখেছি একটাই, যখনই ঝামেলা হবে, ঝগড়া হবে, আগে তাকে রেগে নিতে দাও, তাকে সবকিছু বলে নিতে দাও, তারপর তাকে বুঝিয়ে বলো। কারণ মাথা গরমে যদি আমিও তাকে দু একটা কথা বলি, তাহলে আমার মতে বলে যে আরো ঝামেলা বাড়বে, ঝগড়া বাড়বে। সুতরাং তখন সেই মুহূর্তের জন্য, সেই খানিকক্ষণ, সেই মুহূর্তটার জন্য একটু চুপ করে যাওয়া উচিত। চুপ করে গিয়ে পরে তাকে বুঝিয়ে বলা উচিত যে তুমি এইখানে ভুল করেছিলে, এইখানে আমার ভুল ছিল, এখানে তোমার ভুল ছিল, বলে সেখানে জিনিসটাকে মেটানো উচিত। ফ্যাবুলাস, আজকে তোমাদের কথাগুলো একদম গোল্ডেন ওয়ার্ডস। মানে আমার মনে হয় এই ফর্মুলাটা যদি আমরা সবাই অ্যাপ্লাই করি
সকলের জীবনেই একটু শান্তি ফিরে আসতে পারে। এবার একটু এমন কিছু প্রশ্ন যেটা শুধু আমরা তোমাদের কাছ থেকেই জানতে পারবো, সেটা হচ্ছে এই যে বিয়েটা ঘটবে কোন সালে, ইটস ওকে, নো প্রবলেম, এখন ডেট না বললেও হবে, কিন্তু বিয়ের নিজে কিরকম সাজবে, বউ কিরকম সাজা এক্সপেক্ট করছো, আর মেনুতে কোন জিনিসটা থাকবেই থাকবে, এইটুকু হচ্ছে জানবার বিষয়। তো এটা আমি অনুরোধ করব পৃথ্বীরাজকে, তারপরে সায়নজিৎকে, তারপরে অম্লানকে বলতে, কারণ অম্লানের তো এখন বউয়ের মুখটাও ওর কল্পনায় অতটা হয়তো নেই। হ্যাঁ, পুরোটাই এখনো সাদা কাগজ। তাই যার পার্টনারটা রেডি তাদের কাছ থেকে আগে জানবো, তারপর অম্লানের কাছ থেকে জানবো। তাই শুরু করছি পৃথ্বীরাজ দিয়ে। বিয়ের সাজে পোশাক বলতে আমি একটু ওই শেরওয়ানি বা পাঞ্জাবি এই স্টাইলটাকেই বেশি মানে প্রেফার করি বিয়ের সাজ মানে ওই রকম ভাবেই। আর মেনুতে বলতে বাঙালিয়ানাও মেনু, কিছু নতুন মুঘলেও কিছু মেনু আছে, চাইনিজেরও কিছু মেনু আছে। তো সব মিলিয়ে যেটা আমার ফেভারিট সেক্ষেত্রে মাটন, বিরিয়ানি অ্যান্ড কিছু কাবাবস আইটেম, এগুলো তো বিরিয়ানি মানে মেনুতে থাকছেই। আমার প্রথমেই যেহেতু বললাম যে ট্র্যাডিশনাল ফ্যাক্টরটা যেহেতু ভালো লাগে, তো ডেফিনেটলি বিয়ের সাজ একদম মানে ধুতি পাঞ্জাবি ওরিয়েন্টেড বিয়ের সাজ। আর আমি নিজে ধুতি পড়তে প্রচন্ড ভালোবাসি, দারুণ ভালোবাসি আমি। তো ওই ট্র্যাডিশনাল ফরম্যাটে সাজ হবে ডেফিনেটলি। আর এই বিয়ের মেনু নিয়ে কিছুদিন আগে আমার পার্টনারের সাথে আলোচনা হচ্ছিল, তো সেখানে স্ট্রিক্টলি মানে মাটন বিরিয়ানি আর গুলাব জামুন এই দুটো তো থাকতেই হবে, বাকি যেটা যেরকম হোক অ্যারেঞ্জ হোক অসুবিধা নেই, বাট এই দুটো মেনুতে ইনক্লুডেড অবশ্যই একদম। যদিও রূপসাদি আমাদের যেরকম বললো যে আমার জীবনে এখনো মধ্যে সাদা, সত্যি সাদা, আমার জীবনে এখনো রং ভরা বাকি আছে। তো কিন্তু আমার মেনু কিন্তু একদম, মেনু আর বিয়ের সাজ এই দুটো কিন্তু এখন থেকে মাথায় একদম ফিক্স করা আছে যে একদম পুরো বাঙালি মতে যেরকম আগেকার বাবা মাদের বিয়ের ছবি দেখেছি, পাঞ্জাবি পায়জামা ধুতি পরে বিয়ে করা, পাঞ্জাবি ধুতি পরে বিয়ে করা। আর খাবার মানে একদম বাঙালি খাবার, সেই পাবদা মাছ, তারপরে হচ্ছে পাতুরি, এই সবগুলো আমার আইটেমে থাকবে। আমি যদিও আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার বিয়েতে একদম সাদাসিধা হবে, যে একদম বাঙালি খাবার দাবার হবে, ঠিক যেরকম এখন সিনে আসে। অসাধারণ, এরকম সিন দেখে তো আমারও প্রচন্ড খিদে পাচ্ছে, কিন্তু কোথাও একটা মনে হয় যেন বিরিয়ানি বাঙালি খাবারের মধ্যেই ঢুকে গেছে। মানে বিরিয়ানিটা ঠিক এখন সত্যি এখন সবারই একটা পছন্দের একটা খুব জনপ্রিয় আর পছন্দের একটা মেনু হয়ে উঠেছে এই বিরিয়ানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতই বলো ভাই বাঙালি খাবারও হবে, আবার একটু বিরিয়ানি না এটা ঠিক। হোক, এরকম গরম গরম লুচি, পাবদা মাছ, ইলিশটা মনে হয় না কোনো বিয়ে বাড়িতে এখন অব্দি আমি খেয়েছি, বাট দেয়ার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম। সো বোঝা গেল। তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই দুলহান ডায়েরিজ এর চ্যাপ্টারে তোমাদের গল্প জানিয়ে, সেটা যদি ছোট্ট করে একটু তোমরা বলো। সত্যি অসাধারণ লেগেছে, খুব একটা আলাদা ব্যাপার এখানে এসে কথা বলা, আড্ডা মারা, একে অপরের চিন্তা ভাবনাটা বোঝা, আরো দুজন তিনজনের সাথে কথা বলা, এটা সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ অম্লান পৃথ্বীরাজ যেদেরকে আমি প্রথম দেখছি আজকে, তো এই নতুন দুজন বন্ধু তৈরি হওয়া, এইটা একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা মানে মানুষ কানেক্ট করে না সবার সাথে, তো এটা একটা দারুণ ব্যাপার। তার সাথে সাথে দুটো নিমন্ত্রণ পাওয়া, অবশ্যই আমারও মনে হয় দুটো নিমন্ত্রণ পাওয়া হবে, সবাই আর কি দুটো নিমন্ত্রণ পেয়ে গেল সবাই আর কি। তো আপনি পাবেন তিনটে। অম্লান, তুমি বলো তোমার। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। আমি এমনিতে ব্যস্ত জীবনের মাঝখানে তোমার এই জয় অফ লাইফ এবং এইগুলো আমার দেখা মাঝে মাঝেই হয়। এমন নয় যে সবকটা এপিসোড দেখতে পারি, লাইভ না দেখতে পারলেও পরবর্তীকালে এবং সে তোমার ফেসবুক পেজে গিয়ে দেখি। তো ভাল লাগে আমার খুব ভাল লাগে এই শো গুলো, খুব ভাল লাগে। থ্যাংক ইউ, তোমাদেরকে পেয়ে আমাদেরও দারুণ লেগেছে, এবং আমাদের বেশ কিছু মানে প্রচুর। আচ্ছা, সবাই জিজ্ঞেস করছে আমরা বাদ, ও মাই গড, ঠিক আছে আমরা দেখবো, বিয়ের সময় আমরা কন্টেস্ট লঞ্চ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের জবেই বিয়ে হবে একদম হই হই করে হোক, এবং হ্যাপিলি এভার আফটার অ্যাটলিস্ট 7 জন্ম যেন ভালো করে থাকে, এতটা আশীর্বাদ আমরা পাঠালাম। ঠিক আছে,
থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ এসো Thank you. আবার আমাদের অনুষ্ঠান দেখো, অবশ্যই বন্ধু বান্ধবদেরকেও জানিও। আমরা আমাদের আমাদের কটা নেমন্তন্ন, আরে বাবা আজকে আর কথা বলছি না। তাহলে থ্যাংক ইউ সো ভেরি মাচ, সকলকে টাটা করছি। থ্যাংক ইউ। मैं हूं इस कुदरत की परछाई, कभी हवाओं में भरती हूं सितारों की झलक, कभी ढल जाती हूं सुनहरे अंगारों में, कभी पत्तों में छुप जाती हूं बनकर एक राज, कभी बहती हूं बनकर खुशी की एक लहर, और कभी हो जाती हूं फूलों से लिखी एक कहानी। मैं हूं दिल से तराशी, कुदरत से कारीगरी। मैं हूं सेनको।